আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ সেশনে। প্রিয় দর্শক, আমাদের আজকের লাইভ সেশনে আমরা আজকে আলোচনা করব বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট এর জীবনী এবং অবদান নিয়ে। আশা করি আমার দর্শক শ্রোতাদের মধ্যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছে তোমরা সকলেই মনোযোগ সহকারে আজকের লাইভ সেশনটি উপভোগ করবে। পাশাপাশি আমার সমসাময়িক বন্ধু বান্ধব বা আমার সিনিয়র পার্সন যারা আছেন সকলকেই আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার এই লাইভ সেশনটি উপভোগ করার জন্য। আশা করি সকলেই আহ, আজকের এই প্রোগ্রামটি উপভোগ করবে এবং আমি অনুরোধ করব আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সকলেই আমার এই যে ধারাবাহিক যে লাইভ সেশন চলছে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীদের নিয়ে, সেই বিজ্ঞানীদের জীবনে জীবনে তাদের অবদান, তাদের লাইফস্টাইল সবকিছু মিলিয়ে আমাদের যে আলোচনা, এই সকল আলোচনা নিয়েই আমার মূলত লাইভ সেশন। আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে। আমি চেষ্টা করব আমাদের এই পৃথিবীতে যারা বড় বড় বিজ্ঞানী রয়েছেন, বিশেষ করে গণিতবিদ, পদার্থবিদ, তারপর হচ্ছে রসায়নবিদ, তারপরে জীববিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছেন, এছাড়া ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন। আর মূল কথা হলো রাষ্ট্রবিজ্ঞানে যারা গবেষণা করেছেন, মূল কথা হলো যে সকল গণিতবিদ বলি, সকল বিজ্ঞানী এবং যারা দার্শনিক রয়েছেন সকলকে নিয়ে আমাদের এই সেশন। আমি আশা করব এই সেশনটি দেখার জন্য আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দরা অবশ্যই আহ, অপেক্ষায় থাকবে এবং তারা এই সেশনটি, আমার এই প্রোগ্রামগুলো দেখবে, কারণ এগুলো তাদের জন্য খুব প্রয়োজন। এগুলো তাদের ভবিষ্যতে বিভিন্ন জায়গায় গিয়ে কাজে লাগবে। সেই সাথে আমার সমসাময়িক আমার সমবয়সী বন্ধু বান্ধব যারা আছে এবং আমার সিনিয়র পার্সন যারা আছে সকলকেই বলবো আমরা এই লাইভ সেশনটা উপভোগ করার জন্য। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটি আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি এবং আমাদের স্ক্রলে দেখতে পাচ্ছি গণিতবিদ আর্যভট্ট এর জীবনী ও অবদান নিয়ে আলোচনা। আমরা আশা করি গণিতবিদ আর্যভট্ট এবং গণিতবিদ আর্যভট্ট এর এই জীবনী নিয়ে যে আলোচনা, সে আলোচনা সবাই উপভোগ করবেন। আমার দর্শক শ্রোতা যারা এবং আমার শিক্ষার্থীবৃন্দ সকলকে আমি এই বিষয়ে আমি রিকোয়েস্ট করব আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য। এবং একটি মাত্র শেয়ার দিয়ে রাখলে, নিজের টাইম লাইনে রাখলে দেখা যায় নিজের টাইম লাইনের সাথে যে সকল ফ্রেন্ডরা সংযুক্ত আছে তারাও দেখতে পাবে। আমরা শুরু করতে যাচ্ছি আজকের লাইভ সেশন, আজকের প্রোগ্রাম গণিতবিদ আর্যভট্ট এর জীবনী ও অবদান নিয়ে আলোচনা। আমরা গণিতবিদ আর্যভট্ট এর জীবনী এবং অবদান নিয়ে আলোচনা করতে আমরা শুরু করলাম। আহ, আমি অবশ্যই আশা করব আমার সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অন্তত এই প্রোগ্রামটি উপভোগ করবে। আর্যভট্ট আর্যভট্ট ছিলেন একজন প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানীদের একজন। আর্যভট্ট ছিলেন প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানীদের একজন। তার মানে আর্যভট্ট শুধুমাত্র গণিতবিদই ছিলেন না, তিনি একজন জ্যোতির্বিজ্ঞানীও ছিলেন বা জ্যোতির্বিদ ছিলেন। আমরা এখান থেকে পুরোটাই কিন্তু স্পষ্ট। আর্যভট্ট শুধুমাত্র গণিতবিদই ছিলেন না, তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন। তিনি এমন এক সময়ে গণিত ও জ্যোতির্বিজ্ঞানের গবেষণা করেছিলেন যখন আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছিল না। তিনি এমন একটা সময় এই গণিত এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, তখন বৈজ্ঞানিক কোনো যন্ত্রপাতি ছিল না। তবুও তার আবিষ্কার ও গবেষণা পরবর্তী 1000 বছরেরও বেশি সময় ধরে ভারত, আরব এবং ইউরোপের বিজ্ঞানীদের গভীরভাবে প্রভাবিত করেছে।
খুবই সুন্দর একটি কথা যে আহ, যদিও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছিল না, তারপরেও তার আবিষ্কার ও গবেষণা পরবর্তী 1000 বছরেরও বেশি সময় ধরে ভারত, আরব এবং ইউরোপের বিজ্ঞানীদের গভীরভাবে প্রভাবিত করছে। তাহলে আমরা জানলাম যে আর্যভট্ট মূলত ছিলেন প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ এবং জ্যোতির্বিদ। তিনি এমন এক সময় গণিত এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, সে সময় আধুনিক কোনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছিল না। আর এগুলো না থাকার পরেও তিনি এমন কিছু আবিষ্কার, এমন কিছু গবেষণা রেখে গিয়েছিলেন যে পরবর্তী 1000 বছরেরও বেশি সময় ধরে প্রাচীন এবং আরব ও ইউরোপের আরব ও ইউরোপের বিজ্ঞানীদের গভীরভাবে প্রভাবিত করছে। খুবই সুন্দর কথা। এরপরে তার জন্ম ও পরিচয়। তার নাম হলো আর্যভট্ট। বাংলায় আর্যভট্ট, কিন্তু ইংরেজিতে কিন্তু বানানটা কিন্তু একটু ডিফারেন্ট। ARY VHATTA ARYA আর্যভট্ট। আর্যভট্ট বাংলায়, আর ইংরেজিতেও আমরা এটা আর্যভট্ট উচ্চারণ করব। তবে এখানে যদি আমরা মানে এমনি এখানে এই যে বানান করে যদি আমরা উচ্চারণ করি, সেখানে কিন্তু আহ এই উচ্চারণটা কিন্তু এরকম আসে যে আরিয়া ভাট্টা, আরিয়া ভাট্টা এরকম আসে। ঠিক আছে, কিন্তু আমাদের সঠিক উচ্চারণটা হচ্ছে কি আর্যভট্ট। তার জন্ম আনুমানিক, এটা কিন্তু আনুমানিক, মানে এটা কিন্তু নির্দিষ্ট না, বহু আগে। তার জন্ম আনুমানিক 476 খ্রিস্টাব্দ। তার জন্ম আনুমানিক 476 খ্রিস্টাব্দে। তার জন্ম আনুমানিক 476 খ্রিস্টাব্দ। আর মৃত্যু আনুমানিক 550 খ্রিস্টাব্দ। তার মানে তিনি বেঁচে ছিলেন হলো 74 বছর। হ্যাঁ, 74 বছর। এখানে 550, এখানে 50, আর এখানে হচ্ছে 24, 74 বছর। তার কর্মস্থল হলো কুসুমপুর, বর্তমান ভারতের পাটনা অঞ্চল। তার কর্মস্থানটা হলো কি কুসুমপুর, বর্তমানে ভারতের পাটনা অঞ্চল। তার পেশা গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও শিক্ষাবিদ। প্রিয় দর্শক, আমরা এই সকল বিষয়গুলো অবশ্যই রাখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। তাহলে আর্যভট্টর জন্ম হলো 476 খ্রিস্টাব্দে, মৃত্যু হলো 550 খ্রিস্টাব্দে। তার কর্মস্থল ছিল হচ্ছে কুসুমপুর, যেটা বর্তমান ভারতের পাটনা অঞ্চল। আর পেশা ছিল, তিনি একজন গণিতবিদ ছিলেন, একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, একজন শিক্ষাবিদ ছিলেন। আর্যভট্টের প্রধান গ্রন্থ। আর্যভট্টের প্রধান গ্রন্থ আর্যভট্টের সবচেয়ে বিখ্যাত গ্রন্থ আর্যভট্টীয়, মানে তার নাম অনুসারে আর কি। আর্যভট্টের সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হলো আর্যভট্টীয়। আর্যভট্টীয় আর্যভট্টীয় আর্যভট্টের সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হলো আর্যভট্টীয়। এই গ্রন্থটি প্রায় 499 খ্রিস্টাব্দ, তার মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন হলো 476 খ্রিস্টাব্দে। আর এখানে বলছে এই আর্যভট্টীয় গ্রন্থটি প্রায় 499 খ্রিস্টাব্দে রচিত হয় এবং এতে মোট 121টি শ্লোক রয়েছে। এখানে এই বইতে মোট 121টি শ্লোক রয়েছে। গ্রন্থটি 4টি ভাগে বিভক্ত। এই যে আর্যভট্টীয়, এই গ্রন্থটি 4টি ভাগে বিভক্ত। এক হলো গীতিকা পাদ, দুই হলো গণিত পাদ, তিন হলো কাল ক্রিয়াপাদ, চার হলো গোলপাদ। 4টি ভাগে বিভক্ত। তার এই যে আর্যভট্টীয় গ্রন্থটি এটা রচিত হয় হলো 499 খ্রিস্টাব্দ। এখানে আনুমানিক 476 খ্রিস্টাব্দে আর্যভট্টের জন্ম। তাহলে উনি মাত্র 23 বছর বয়সে এই গ্রন্থটি রচনা করেন, অর্থাৎ আর্যভট্টীয়। আর এতে মোট 121টি শ্লোক রয়েছে। তার মধ্যে এখানে গ্রন্থটি 4টা ভাগে বিভক্ত। একটা হলো গীতিকাপাদ, গণিতপাদ, কালক্রিয়াপাদ, আর হচ্ছে কি গোলপাদ। এখানে গণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, সময় গণনা এবং জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে 4টি যে ভাগ রয়েছে এখানে, গীতিকাপাদ, গণিতপাদ, কালক্রিয়াপাদ, গোলপাদ। গীতিকাপাদ, গণিতপাদ, কালক্রিয়াপাদ, গোলপাদ। ঠিক আছে। এই 4টি ভাগে বিভক্ত ছিল। এবং এইটা হলো কোন বই,
সেটা হচ্ছে আর্যভট্টীয়। আর্যভট্টের সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হলো আর্যভট্টীয়। সেই আর্যভট্টীয় গ্রন্থটি ৪টি ভাগে বিভক্ত। আর এখানে শ্লোক রয়েছে মোট ১২১টি। আর এই গ্রন্থটি প্রায় ৪৯৯ খ্রিস্টাব্দে রচিত হয়। আর এই গ্রন্থগুলোর মধ্যে গণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, সময় গণনা এবং জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। গণিতে আর্যভট্টের অবদান, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রাম, যেটা বলা হয়েছে যে পাই এর মান নির্ণয়। মানে উনি ওনার নিজের মতো করে আর কি হিসাব করে পায়ের মান উনি নির্ণয় করেছিলেন। সেই বিষয়টি আমরা দেখবো এখানে। উনি এখানে কিভাবে এই পায়ের মানটি দিয়েছিলেন। আর্যভট্ট পাই এর একটি অত্যন্ত নির্ভুল মান দিয়েছেন। আর্যভট্ট পাই এর একটি অত্যন্ত নির্ভুল মান দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, যদি ১০০ এর সঙ্গে ৪ যোগ করে ৮ দ্বারা গুণ করা হয়। ভালো করে খেয়াল করতে হবে এখানে। ১০০ এর সঙ্গে ৪ যোগ করে, ১০০ এর সঙ্গে ৪ যোগ করলে কত হয়? ১০০ এর সঙ্গে ৪ যোগ করলে ১০৪। তার সাথে তাকে ওই ১০৪ কে ৮ দ্বারা গুণ করতে হবে। ১০৪ কে ৮ দ্বারা গুণ করতে হবে এবং ৬২,০০০ যোগ করা যদি হয়, তবে প্রাপ্ত সংখ্যাকে ২০,০০০ দ্বারা ভাগ করলে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত পাওয়া যায়। আচ্ছা, এটা আমি একটু ক্যালকুলেটরে একটু দেখি, এই কাজটা একটু করে দেখি আসলেই কেমন হয়। এখানে যেটা উল্লেখ করেছি বা যেখানে উল্লেখ আছে সেটা আসলে ঠিক আছে কিনা। কি বলছে এখানে যে ১০০ এর সঙ্গে ৪ যোগ করলে ১০৪ হয়, তাকে ৮ দ্বারা গুণ করলে কত হয়? ৮৩২ হয়। ঠিক আছে? তার সঙ্গে যোগ করতে হবে কত? ৬২,০০০। তার সাথে যোগ করলাম ৬২,০০০। তাহলে ৬২,৮৩২। ৬২,৮৩২ কে কি করতে হবে? ২০,০০০ দ্বারা ভাগ করতে হবে। ২০,০০০ দ্বারা যদি ভাগ করি তাহলে সেখানে কত আসবে? সরি, হ্যাঁ, হ্যাঁ, ২০,০০০ দিয়ে এখানে ভাগ করছে। ২০,০০০ দিয়ে আচ্ছা কত? ৬২,৮৩২। ৬২,৮৩২ ভাগ কত? ২০,০০০। ২০,০০০। 3.1416, যা আধুনিক মান, যেটা 3.14159265 এর অত্যন্ত কাছাকাছি। ঠিক আছে? মানে এইটা ওনার একটা assumption যে এখানে পায়ের মানটা এরকম ভাবে আসতে পারে। অর্থাৎ তাহলে পায়ের মানটা আ নিখুঁত মান যেটা সেটা বের করার হচ্ছে উপায়টা হলো কি, যে ১০০ এর সঙ্গে ৪ যোগ করতে হবে, তাকে ৮ দ্বারা গুণ করতে হবে এবং যোগ করতে হবে কত? ৬২,০০০। যোগ করে যা আসবে তাকে ২০,০০০ দ্বারা ভাগ করলে আমরা বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত পেয়ে যাবো। সেটা 3.1416, যা আধুনিক মান 3.14159265 এত এর কাছাকাছি। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ট্রাম। এটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো। এবার আসি ত্রিকোণমিতি। আর্যভট্ট ১ম দিকের বিজ্ঞানীদের একজন, যিনি সাইন, কোসাইন ত্রিকোণমিতিক সারণী প্রস্তুত করেছিলেন। তাহলে আর্যভট্ট ১ম দিকের বিজ্ঞানীদের একজন, যিনি সাইন, কোসাইন ত্রিকোণমিতিক সারণী প্রস্তুত করেছিলেন। বর্তমান ত্রিকোণমিতির বিকাশে তার অবদান অত্যন্ত গুরুত্ব। তাহলে আর্যভট্ট কি করেছিলেন? সাইন, কোসাইন এবং ত্রিকোণমিতিক সারণী প্রস্তুত করেছেন। সাইন, কোসাইন, ত্রিকোণমিতিক সারণী প্রস্তুত করেছেন। বর্তমান ত্রিকোণমিতির বিকাশে তার অবদান অত্যন্ত গুরুত্ব। বীজগণিত, তিনি সমীকরণ সমাধান, কোন একটা সমীকরণ সমাধান, তারপরে বর্গমূল, ঘনমূল নির্ণয়, যেকোনো একটা সমীকরণ সমাধান, এরপর বর্গমূল বা ঘনমূল নির্ণয় এবং বিভিন্ন সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি নিয়ে আলোচনা করে। বিভিন্ন সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি নিয়ে আলোচনা করে। এবার হলো দশমিক পদ্ধতি। ভারতে প্রচলিত স্থানীয় মান ভিত্তিক সংখ্যা পদ্ধতির ব্যবহার ও বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল, যা পরবর্তীকালে আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতির বিকাশে সহায়ক। আর তারই এই সূচনাটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। শূন্যের ইতিহাস। শূন্য আসলে কিভাবে আমাদের সামনে এসে ধরা দেয়। এর ইতিহাস যদি আমরা আলোচনা করতে যাই, আমরা এর ইতিহাসটা আসলে শুরু হয় এরকম প্রায় ২৭ থেকে ২৮০০ বছর আগে। হ্যাঁ, ২৭০০ বছর আগে এরকম আরকি। আ এই সময়ে প্রাচীন ব্যাবিলিয়নরা এই শূন্য নিয়ে ব্যাপক মাতামাতি করেন, ব্যাপক গবেষণা করেন। ঠিক তার পরবর্তীতেই এই আর্যভট্ট শূন্যকে সর্বপ্রথম সংখ্যায় রূপান্তর। শূন্য মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ গাণিতিক আবিষ্কার। শূন্য
মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ গাণিতিক আবিষ্কার। প্রাচীন ভারতেই শূন্যের ধারণার বিকাশ ঘটে। এটা কিন্তু খুবই কিন্তু ক্লিয়ারলি আমাদের মনে রাখতে হবে। শূন্য মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ গাণিতিক আবিষ্কার। প্রাচীন ভারতেই শূন্যের ধারণার বিকাশ ঘটে। অনেকেই ভুলভাবে মনে করেন আর্যভট্টই শূন্য আবিষ্কার করেছিলেন। অনেকেই এটা মনে করেন। বাস্তবে আর্যভট্ট তার গ্রন্থে স্থানীয়মান পদ্ধতি ব্যবহার করেছিলেন, যা পরবর্তীতে শূন্যের ব্যবহারকে আরো কার্যকর করে তোলে। তবে তিনি শূন্য প্রতীকটি স্পষ্টভাবে ব্যবহার করেন। তিনি এটা কি শূন্য প্রতীককে উনি ওই ডটের মতো করে ব্যবহার করেছেন। বর্তমান শূন্য প্রতীক এবং শূন্যকে একটি পূর্ণ সংখ্যা হিসেবে গণিতে ব্যবহার করার নিয়ম সর্বপ্রথম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত, যার ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থে এটা লিখেছেন। অর্থাৎ আর্যভট্ট শূন্যটাকে সংখ্যা হিসেবে ব্যবহার করার একটা রীতি নিয়ে আসেন, কিন্তু এটাকে ব্যাপকভাবে এই শূন্যকে ব্যবহার মানে অর্থাৎ শূন্যের যোগ বিয়োগ গুণভাগ এগুলো নিয়ে আসেন কে? তারই সহযোগী হিসেবে বা তার পরবর্তীতে ব্রহ্মগুপ্ত, অর্থাৎ তার পরবর্তীতে যিনি গণিতবিদ আসেন ব্রহ্মগুপ্ত, তিনি তার ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থে এটা অ্যাড করেন। তিনি শূন্য নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম দেন। যেমন কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সংখ্যাটি অপরিবর্তিত থাকে। অর্থাৎ ২ এর সাথে ১ যোগ করলে ১ হয়। ২ এর সাথে ১ এর সাথে ০ যোগ করলে ১ হয়। আচ্ছা। ২ এর সাথে ০ যোগ করলে ২ হয়। ৩ এর সাথে ০ যোগ করলে ৩ হয়। ৪ এর সাথে ০ যোগ করলে ৪ হয়। তাহলে এই যে বলছে যে কোন সংখ্যার সঙ্গে ০ যোগ করলে সংখ্যাটা অপরিবর্তিত থাকে। ১ এর সাথে ০ যোগ করলে ১, তাহলে ১ এর সাথে একটা সংখ্যা, তার সাথে ০ যোগ করলে ১ থাকে। ২ এর সাথে ০ যোগ করলে ২ হয়। তার মানে কি বলছে অপরিবর্তিত। কোন সংখ্যা থেকে ০ বিয়োগ করলে সংখ্যাটি অপরিবর্তিত থাকে। ১ বিয়োগ ০ ইজ ইকুয়াল টু ১, ২ বিয়োগ ০ ইজ ইকুয়াল টু ২, ৩ বিয়োগ ০ ইজ ইকুয়াল টু ৩, ৪ বিয়োগ ০ ইজ ইকুয়াল টু ৪, এই কথাই বলছে। কোন সংখ্যাকে ০ দিয়ে গুণ করলে ফল ০। এই যে ৩ টা জিনিস। তাহলে কোন সংখ্যাকে ০ দিয়ে যোগ করলে ওই সংখ্যাটি হয়। আর কোন সংখ্যা থেকে ০ যদি বিয়োগ করে ওই সংখ্যাটি হয়। আর কোন সংখ্যাকে ০ দিয়ে গুণ করলে ০। পরবর্তীকালে ভারত থেকে আরব দেশে এবং আরবদের মাধ্যমে ইউরোপে ০ ও দশমিক সংখ্যা এই পদ্ধতি ছড়িয়ে পড়ে। আজকের আধুনিক গণিত, বিজ্ঞান, কম্পিউটার প্রযুক্তি এবং প্রকৌশল ০ ছাড়া কল্পনাই করা। কারণ এই শূন্যের এত ব্যবহার হতো। আর এই শূন্যকে সঠিক মাত্রায় ব্যবহার করেন বা শূন্যকে বড় আকারে ব্যবহার করেন মুসা আল খোয়ারিজমি। মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি ইনিই প্রথম কি করেন শূন্যকে ডট থেকে বড় আকারে নিয়ে আসেন এবং তিনি প্রথম বীজগণিতে শূন্যের ব্যবহার। মুসা আল খোয়ারিজমি নিয়ে কিন্তু আমরা গতকাল আলোচনা করছি। এবার আসি জ্যোতির্বিজ্ঞানের অবদান। পৃথিবীর ঘূর্ণন আর্যভট্ট বলেছিলেন পৃথিবী নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। বলছে যে পৃথিবী নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। তাই আমাদের কাছে সূর্য, চন্দ্র ও নক্ষত্রগুলোকে পূর্ব থেকে পশ্চিমে চলতে দেখা যায়। এটি তার যুগের জন্য অত্যন্ত যুগান্তকারী ধারণা ছিল। মানে পৃথিবী নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। পৃথিবী নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে। তাই আমাদের কাছে সূর্য, চন্দ্র ও নক্ষত্রগুলো পূর্ব থেকে পশ্চিম চলতে দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ কিছু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এবং আমার সিনিয়র যারা ভাই বোনেরা আছেন, আমার মুরব্বীরা যারা আছেন, সকলকে বলছি যে আমাদের এই আলোচনাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব সকলকেই আমার এই লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য। এই জাস্ট একটু আলোচনা, এখানে তেমন গুরুত্ব তেমন আহামরি কঠিন কিছু না। তার মানে এখানে আমি প্রতিদিন নিয়মিত দেখা যায় আমার এই পেজে ম্যাথ সাপোর্ট পেজ, এই পেজে কিন্তু আমি এই আলোচনাগুলো করে থাকি। তো আমি সেক্ষেত্রে বলবো সকলেই যদি এই আলোচনায় অংশগ্রহণ করে অবশ্যই মনে করি
আলোচনাটা আরো খুবই গ্রহণযোগ্য হয়ে উঠবে। আমি মনে করি এই আলোচনা সকলের কাছেই গুরুত্বপূর্ণ হোক, সকলেই আলোচনা দেখুক এবং সকলের কিছু না কিছু হলেও উপকারটা হোক, এটা আমি সবসময় আশা করি। ওকে, নেক্সট আমরা যাই। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ, অনেকেই একসময় বিশ্বাস করতেন যে রাহু বা কেতু সূর্য ও চন্দ্রকে গ্রাস করে গ্রহণ ঘটায়। অনেকেই একসময় বিশ্বাস করতেন যে রাহু বা কেতু সূর্য ও চন্দ্রকে গ্রাস করে গ্রহণ। আর্যভট্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন সূর্যগ্রহণ চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এলে ঘটে। বলছে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এলে এই সূর্যগ্রহণটা ঘটে। আর চন্দ্রগ্রহণ পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে চাঁদের উপর ছায়া ফেললে ঘটে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এলে সূর্যগ্রহণ, আর পৃথিবী ও পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে এসে চন্দ্রগ্রহণ। ওকে, তিনি এবার হচ্ছে গ্রহের গতি নিয়ে আলোচনা। তিনি গ্রহগুলোর অবস্থান নির্ণয়ের জন্য গাণিতিক পদ্ধতি ব্যবহার করেন এবং সময় গণনার উন্নত নিয়ম প্রণয়ন করেন। তিনি গ্রহগুলোর অবস্থান নির্ণয়ের জন্য গাণিতিক পদ্ধতি ব্যবহার করেন এবং সময় গণনার উন্নত নিয়ম প্রণয়ন করেন। হচ্ছে গ্রহের গতি নিয়ে আলোচনা। আর্যভট্টের বৈজ্ঞানিক চিন্তা। তিনি বিশ্বাস করতেন প্রকৃতির ঘটনাগুলো যুক্তি ও গণনার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এগুলো হচ্ছে কিন্তু আর্যভট্টের কিন্তু বৈজ্ঞানিক চিন্তা। তিনি বিশ্বাস করতেন প্রকৃতির ঘটনাগুলো যুক্তি ও গণনার মাধ্যমে ব্যাখ্যা করা। পর্যবেক্ষণ ও গণিত বিজ্ঞানের মূল ভিত্তি। পর্যবেক্ষণ ও গণিত বিজ্ঞানের মূল ভিত্তি। কুসংস্কারের পরিবর্তে বৈজ্ঞানিক ব্যাখ্যাকে গুরুত্ব দেওয়া উচিত। এগুলো হচ্ছে আর্যভট্টের বৈজ্ঞানিক চিন্তা। আর্যভট্টের প্রভাব, তার রচনাগুলো পরে আরবি ভাষায় অনুদিত হয়। মানে আর্যভট্ট যে রচনা করেছিলেন, তিনি যে যে বিষয়গুলো রচনা করেছিলেন, এগুলো পরে আরবি ভাষায় অনুদিত হয়। আরব গণিতবিদদের মাধ্যমে তার জ্ঞান ইউরোপেও পৌঁছে যায়। মধ্যযুগীয় মধ্যযুগের গণিত ও জ্যোতির্বিজ্ঞানের বিকাশে তার গবেষণার গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। সম্মান, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট রাখা হয় 1975 সালে। এটা কিন্তু বিশাল একটি কিন্তু সম্মান। বলছে যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট রাখা হয় 1975 সালে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট নাম রাখা হয় 1975 সালে। ভারতের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে তার নামে ভবন, পুরস্কার ও স্মারক রয়েছে। তাকে ভারতীয় গণিতের জনক হিসেবে সম্মান করা হয়, যদিও এই উপাধিটি আনুষ্ঠানিক নয়। মানে বলছে যে তাকে ভারতীয় গণিতের জনক হিসেবে সম্মান করা হয়, যদিও এই উপাধিটি আনুষ্ঠানিক নয়। আর্যভট্ট ছিলেন এমন একজন বিজ্ঞানী যিনি সীমিত উপকরণ ব্যবহার করেও গণিত ও জ্যোতির্বিজ্ঞানে অসাধারণ অবদান রেখেছেন। আর্যভট্ট ছিলেন এমন একজন বিজ্ঞানী যিনি সীমিত উপকরণ ব্যবহার করেও গণিত ও জ্যোতির্বিজ্ঞানে অসাধারণ অবদান রেখেছেন। পাই এর সঠিক মান নির্ণয়, ত্রিকোণমিতির বিকাশ, পৃথিবীর ঘূর্ণনের ধারণা এবং গ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা তাকে বিশ্বের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানীর মর্যাদা দিয়েছে। তার গবেষণা আজও বিজ্ঞান ও গণিত শিক্ষার ইতিহাসে অনুপ্রেরণার। প্রিয় দর্শক এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব ক্লিয়ারলি কিন্তু
আর্যভট্টের জীবনী এবং তার অবদান এবং তার প্রাপ্যতা, তার পুরস্কার, তিনি কেমন মানুষ ছিলেন, তার গবেষণা কেমন ছিল, তার গবেষণা ব্যবহার করে আমরা যে এখন গণিত শিখছি বা আমরা যে গণিতের বিভিন্ন শাখা আমরা এখন যে প্র্যাকটিস করছি, অনুশীলন করছি, এগুলো আসলে খুবই তাদের কিন্তু অসামান্য অবদান ছিল। তাদের কিন্তু এখানে অনেক অনেক অবদান রয়েছে এবং তাদেরকে আমাদের ওরকম শুনে রাখা উচিত। তারা আসলেই জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই আর্যভট্ট তিনি কিন্তু আহ কি বলে উম, অনেক আনুমানিক একটা 400-400 সালের কথা বলা হয়েছে, মানে কিন্তু অনেক আগের কথা কিন্তু। আহ তখন কিন্তু অনেক বড় বড় কিন্তু ব্যক্তিরা কিন্তু আসেননি, তাই না? তো ভারতীয় উপমহাদেশের প্রাচীন ভারতের এই গণিতবিদ, তিনি শুধু গণিতেই কিন্তু আহ দক্ষ ছিলেন না, বা গণিতের ব্যাপারে কিন্তু তার শুধু অবদান ছিল না, তিনি জ্যোতির্বিজ্ঞানেও কিন্তু ব্যাপকভাবে অবদান রেখেছেন। বড় বড় যারা বিজ্ঞানী রয়েছেন, তাদের জীবনী, তাদের আবিষ্কার, তাদের অবদান, তাদের সম্মান, সবকিছু কিন্তু আমাদের জানতে হবে। শুধু তাদের দেওয়া যে গণিত রয়েছে, তাদের দেওয়া যে কর্মগুলো আমরা যে ব্যবহার করছি আমাদের দৈনন্দিন জীবনে, সেটা কিন্তু নাই। তাদের জীবন সম্পর্কে আমার ধারণা রাখতে হবে। তারা তাদের লাইফ স্টাইল সম্পর্কে ধারণা রাখতে হবে। তারা জীবনে কেমন ভাবে চলেছেন, তাদের কেমন পরিশ্রম ছিল, সবকিছু কিন্তু আমাদের সামনের দিকে কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন আমরা গত লাইভ সেশনে আমরা আহ মোহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমীর কিন্তু আমরা জীবন নিয়ে আলোচনা করেছি, তার অবদান নিয়ে আলোচনা করেছি, তার পুরস্কার নিয়ে আলোচনা করেছি। তো আমরা আজকে আলোচনা করলাম প্রাচীন ভারতের বিখ্যাত গণিতবিদ এবং ওই সময় সমসাময়িকের সময় ভারতের গণিতের জনক হিসেবেও প্রকাশ করা হতো সেই আর্যভট্টের আমরা কিন্তু জীবনে এবং গণিতে তার যে অবদানগুলো রয়েছে এবং গণিতের এই অবদানগুলো তিনি যে পুরস্কারগুলো পেয়েছেন, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা করলাম। আমি আশা করি আমার সকল দর্শক শ্রোতা, সকল দর্শক আহ বন্ধুরা আমাদের এই যে সেশন গুলো অবশ্যই দেখবে এবং অবশ্যই সকলেই এই লাইভ সেশনটি শেয়ার দিয়ে তার টাইম লাইনে রাখবে। এটা আমি অবশ্যই অনুরোধ করবো, আশা করবো যাতে করে তার সাথে যারা সংযুক্ত আছে তারা যেন এগুলো দেখতে পাবে। আমাদের আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের আলোচনা মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা এখন শেষ করতে যাব এবং পরবর্তী যে আমরা সেশনটি নিয়ে আসবো, সেই সেই সেশনটি দেখার অনুরোধ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।